January 22, Corporate Financial Management. Comment on the following. A stable dividend policy is always preferable than fluctuating dividend policy. CFO has a significant role to play in the overall functioning of a company. Negative working capital is a sign that the company may be facing serious financial trouble. Liquidity and profitability are competing goal for the financial executives. এটা হচ্ছে the stable dividend policy is always preferable than fluctuating dividend policy. এখানে যে এটা হচ্ছে যে সব সময় ডিভিডেন্ড পলিসিটা প্রেফার করে স্টেবল মানে একই ধরনের ডিভিডেন্ড যেন ইনভেস্টররা পায় একই মোটামুটি কাছাকাছি একটা রেটে. So business with a stable dividend policy pays out a steady dividend every given period regardless of the volatile in the market. মার্কেটে যে রকমেরই থাকুক, ভোলাটাইল থাকুক, যাই থাকুক, ইনভেস্টররা যেন একটা স্টেবল ভাবে ডিভিডেন্ড পায়. একটা হার হতে পারে, একটা রেট হতে পারে, পলিসি বিভিন্ন রকম হতে পারে. যেমন হচ্ছে রেগুলার ওরা ডিভিডেন্ড পাবে, এটা স্টেবল হবে ইত্যাদি. Under a stable dividend policy, it is common for companies to distribute dividend every year with the payout in the line with the earnings of the company. কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়? ইমপ্লিমেন্টেশন অফ স্টেবল ডিভিডেন্ড পলিসি, যেখানে কনস্ট্যান্ট পে আউট রেশিও থাকবে, দেন কনস্ট্যান্ট ডিভিডেন্ড পার শেয়ার থাকবে, এবং ওই দুইটা পলিসিকে কম্বাইন্ড করে যেখানে ইমপ্লিমেন্ট করা হবে. স্টেবল ডিভিডেন্ড পলিসি এমন একটা পলিসি যে পলিসির ফলে ইনভেস্টররা পূর্বেই নির্ধারণ করতে পারে বা জানে যে উনি কি ধরনের ডিভিডেন্ড পেতে যাচ্ছে. এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি তার প্রতি বছর মোটামুটি একটি হারে ডিভিডেন্ড পে করছে. যারা স্কয়ারের ইনভেস্টর রয়েছেন তারা সবসময় তারা এভাবে প্ল্যান করে নিতে পারেন যে আমরা এই ধরনের একটা ডিভিডেন্ড পেতে যাচ্ছি প্রতি বছরই. তো এই ডিভিডেন্ড পলিসি যদি স্টেবল হয় তাহলে ইনভেস্টররা সিদ্ধান্ত নিতে পারে তার মতো করে, এবং এটার একটা আলাদা মার্কেট ভ্যালু রয়েছে. এর ফলে আমরা শেষে হয়তো একটা লাইন বলতে পারি, দ্যাটস ওয়াই a stable dividend policy is always preferable than fluctuating dividend policy. যদি ফিক্সড বা একটা স্টেবল থাকে তাহলে ইনভেস্টররা এই ইনস্ট্রুমেন্টগুলো বিক্রি করে অন্য ইনস্ট্রুমেন্টে যাবে না, সেখানেই থাকবে, যেহেতু একটা স্টেবল ডিভিডেন্ড পাচ্ছে. আর ফ্লাকচুয়েট যদি করে, ফর এক্সাম্পল এবছর দিল 10%, আগামীবার দিল 5%, বা গত বছর দিয়েছিল 20%, তা এটা একটা ফ্লাকচুয়েট করতেছে, একই রকম হচ্ছে না. আবার যে এমন দিচ্ছে যে 20%, 20%, 20%, অথবা 18%, 20%, এই জিনিসগুলা কিন্তু একটা মোটামুটি স্টেবল. তা এই জন্য ইনভেস্টরদের চাহিদা হচ্ছে যে সবসময় যেন একটা স্টেবল ডিভিডেন্ড ওরা পায়. ওই পলিসিটা যার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে স্টেবল ডিভিডেন্ড পলিসি. অ্যান্ড এখানে দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট স্টেবল ডিভিডেন্ড পলিসি ইজ অলওয়েজ প্রেফারেবল দ্যান ফ্লাকচুয়েটিং ডিভিডেন্ড পলিসি. এইভাবে আরো কিছু লিখে দিলে মোটামুটি এটার মার্কস কভার করবেন. Then CFO has a significant role to play in the overall functioning of a company. এখানে একজন CFO এর ওভারঅল রোল হচ্ছে কোম্পানিতে যে ফাংশন করে উনি, সেটা যেমন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হোল্ডস দ্য টপ ফাইন্যান্সিয়াল পজিশন ইন অ্যান অর্গানাইজেশন. এটা সত্য কথা, ভাইটাল রোল প্লে করে. They're responsible for tracking cash flow and financial planning and analyze the company's financial strategy, strength and weakness, and proposing a strategic direction. A professional chief accountant, সাধারণত চিফ অ্যাকাউন্টেন্ট বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নর্মালি প্রফেশনালি হয়, আইদার চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট,
অথবা যেমন CFA আছে, CPA আছে, এরকম বিভিন্ন রকম যে আমাদের কোয়ালিফিকেশন গুলি রয়েছে, সীমা, এগুলি হচ্ছে CFO1। আর আমরা যারা আছি, আমরা যে CFO হতে পারবো না বলা যায় না, বাট আমরা হচ্ছে কোম্পানি সেক্রেটারি। So, a professional chief financial officer should be an effective organizational leader and a key member of senior management. He balanced the responsibility and stewardship with the business partnership, act as the integrator and navigator of the organization. Integrator and navigator সবটা একটার সাথে একটা সংযুক্ত হয়ে, অ্যাসাইন হয়ে এবং কম্বাইনলি কাজ করে। Be an effective leader of the finance and accounting function. He would be bring professional qualification to the role and organization. The CFO should be an effective organization leader and a key member of senior management. This is the and the CFO should balance the responsibility and stewardship with those of business. আমরা হয়তো এত কিছু তো লিখতে পারবো না আমাদের পাস মার্কের জন্য, এই যে বড় বুলেট পয়েন্ট এই জিনিসগুলি আমাদের যদি লেখা হয় এটা কিন্তু কভার দেয়। এরপরে আরো কিছু সামান্য জ্ঞান। The CFO should act as the integrator and navigator of the organization. The CFO should be an effective leader of a finance and accounts function. The CFO should be a professional and bring professional qualification to the role of the organization and work effectively, efficiently within the organization. We can say that the CFO has a significant role to play in the overall functioning of a company that we describe above. এইভাবে আমরা হয়তো শেষ করতে পারি। Then if we see number C, negative working capital is a sign that the company may be facing serious financial trouble. আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো যখন লায়াবিলিটি আমার বেশি হবে তখনই কিন্তু নেগেটিভ হবে ওয়ার্কিং ক্যাপিটাল। লায়াবিলিটি বেশি মানে তা আমার অব্লিগেশনটা বেশি আমার অ্যাসেট লিকুইড অ্যাসেটের চেয়ে। So if working capital is temporarily negative, it typically indicates that the company may have incurred a large cash outlay or a substantial increase in the accounts payable as a result of a large purchase of production and service from the vendors. এটা কেন হয়? যখন দেখা যাবে যে আমার লার্জার পেমেন্ট করার যে অব্লিগেশনটা আসে, কিভাবে আসে যে আমি যদি পেবল বেড়ে যায়, যেমন আমার অতিরিক্ত মাত্রায় যদি আমি পেবল আমার অ্যাকাউন্টে থাকে এবং ভেন্ডরদের থেকে আমি যদি লার্জার স্কেলে ম্যাটেরিয়াল কিনলাম সেটা প্রোডাকশনের জন্য অথবা সার্ভিসের জন্য, তখন আমার পেবল সৃষ্টি হচ্ছে বিগ আকারে। As a vendor, while analyze the balance sheet, you may have come across that negative working capital. এর ফলে ওইখানে কিন্তু অনেক ক্ষেত্রে আত্রাত্রে ভেন্ডরসরা শিফট করে। And negative working capital arise in a scenario where the current liability exceed the current asset. আমার কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যাবে কারেন্ট অ্যাসেট তখন নেগেটিভ হয়। হাউ ওয়ার্কিং ক্যাপিটাল বিকামস নেগেটিভ, কিভাবে হয়? নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল is often arise business generation cash so quickly that can be sell its production to the customer before it has to pay bill to the supplier. কেন হয় হঠাৎ করে? এমন হলো যে কাস্টমারের কাছ থেকে টাকা পাওয়ার আগেই আমাকে যদি পেমেন্টটা অব্লিগেশন চলে আসে তখন আমার নেগেটিভ হয়ে যায়। যেমন আমি সাপ্লায়ারের পেমেন্টটা যদি আগে দিতে হয় আমার কাস্টমারের টাকা পাওয়ার আগে, তখন আমার নেগেটিভ হয়ে যাবে। যেসব কাস্টমাররা আমার পরীক্ষিত কাস্টমার অর্গানাইজেশনে, তাদের কাছে আমি যখন বিক্রি করতে যাব, অনেক সময় এটা আমরা ধারে বিক্রিটাই বেশি হয় এবং ধারে বিক্রি করলেও এখানে আমার ধারে বিক্রি করলে আমার রিসিভেবল সৃষ্টি হচ্ছে, কিন্তু রিসিভেবল আমার কারেন্ট অ্যাসেটের পার্ট, তো এটার সাথে আসলে অ্যালাইন হবে আমার হলো যে আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি সাপ্লায়ারদের, সে সাপ্লায়ার পেমেন্ট যদি আমার আগে হয় বা পেমেন্ট আমার অব্লিগেশন যদি বেশি থাকে, এমন হয় যে এই কোয়ার্টারে আমার বড় অঙ্কের ট্যাক্স দিতে হবে, সেটা আমার কারেন্ট লায়াবিলিটি এবং অব্লিগেশনটা অবশ্যই মিট আপ করতে হবে। সে মিট আপ করতে গিয়ে আমার হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল
মাইনাস হতে পারে কিভাবে, আমি হয়তো এখানে ব্যাংক থেকে ওডি নিয়ে আমার পেমেন্ট করতে পারি, ওডি হলে আমার আবার লাইবিলিটি ক্রিয়েট হলো, সেই লাইবিলিটি এসে আবার আমার ওয়ার্কিং ক্যাপিটালে হিট করছে। তো এইরকমের কিছু কিছু আছে যে এখানে আসলে অত কিছু তো ইয়ার মাথায় থাকবে না আমাদের এই ধরনের কোশ্চেনে, একটু আইডিয়া করে এগুলি যদি আমরা আনসার করি, এটা সবগুলি কিন্তু আসলে কমন সেন্স, যে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ আ সাইন দ্যাট দ্য কোম্পানি মে বি ফেসিং সিরিয়াস ফাইন্যান্সিয়াল ট্রাবল। এটা বলে আবার একসময় আবার ঘুরে যেতে হবে, মাঝামাঝি থাকতে হবে, যে সবসময় আবার নেগেটিভ যে খারাপ তা না। অনেক সময় নেগেটিভ এমন হচ্ছে যে এটা সে এমন ভাবে ইউটিলাইজ করতেছে যে তার ফান্ড পড়ে নেই, সেটা আবার পজিটিভ সাইড। আবার আর এক সময় উল্টা দিকে হচ্ছে যে নেগেটিভ থাকার ফলে তার অপারেশন হ্যাম্পার হচ্ছে, সেটা নেগেটিভ সাইড। কিন্তু যদি এমন হয় যে চিন্তা হয় যে আমার এমন ভাবে ফান্ড ইউটিলাইজ করা হয়েছে যে আমি কি হচ্ছে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস, আমি সব একদম ভালোভাবে ইউজ করছি এবং বেশি করছি আমার ইয়ার চেয়েও, তো সেটা আবার পজিটিভ। তো এরকম মাঝামাঝি অবস্থানে এটা আনসারটা হবে। কোশ্চেন নাম্বার 1 এর আরেকটা আছে, লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি আর competing goals for the financial executives. Liquidity and profitability are competing goals for the finance manager or executive. Under liquidity management, the finance manager is expected to manage its all current asset, including near cash asset, and in such a way as to secure the effective with a view of minimize cost. মানে ফাইন্যান্স গাইয়ের দায়িত্ব হচ্ছে যে লিকুইডিটি এমন ভাবে ম্যানেজ করবে কম খরচে, তার মানে আমি উৎসগুলি দেখতে হবে, সোর্স অফ ফাইন্যান্স দেখতে হবে ভালো করে। দেয়ার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটি। যেমন আমি যদি এমন হয় যে প্রফিটেবিলিটি আমি বাড়াইতে চাই, তাহলে বেশি লিকুইডিটি রাখা যাবে না, কারণ ওই টাকাটা আমার ইউটিলাইজ করতে হবে। আবার যদি এমন হয় লিকুইডিটি আমার যদি বাড়ে তাহলে প্রফিটেবিলিটি কমবে, আবার প্রফিটেবিলিটি যদি বাড়ে তাহলে লিকুইডিটি কমবে, এটা একটার সাথে বিপরীতমুখী একটা সংঘর্ষ হয়। The higher of the liquidity, the lower will the profitability, and that is vice versa. Liquidity and profitability are competing goals from the financing executive. This way, here আমরা যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা হচ্ছে কি লিকুইডিটি আমরা যদি ধরি, এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে প্রফিটেবিলিটি। এই প্রফিটেবিলিটি ডিপেন্ড করতেছে লিকুইডিটির সাইজের উপরে। কিভাবে? এখানে কিছু আমাদের কন্ট্রোল মেকানিজম, যে আমি যদি দেখি যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটাকে আমার যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারি, অ্যাসেট কোয়ালিটি যদি ধরে রাখতে পারি, আমার যদি সাইজ ঠিক রাখতে পারি, বিজনেস সাইজ বা ব্যাংকের আমার অ্যাকাউন্ট সাইজ, এবং ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি যদি আমি সঠিকভাবে করতে পারি, এই কন্ট্রোল ভেরিয়েবলের মাধ্যমে আমার লিকুইডিটি ম্যানেজ করে প্রফিটেবিলিটি আবার অ্যাচিভ করা সম্ভব। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মানে যেটা আমি বাড়লে কমলে, লিকুইডিটি বাড়লে কমলে আমার প্রফিটেবিলিটি কমবে বাড়বে। এরপরে আমার আছে লিকুইডিটি প্রফিটেবিলিটি হচ্ছে এনহ্যান্স দ্য ইকুইটিস রিজার্ভ অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ অফ দ্য কোম্পানি। আমি আমার যে ইকুইটির সেই রিজার্ভটা আমার বৃদ্ধি করা এবং হচ্ছে কোম্পানির গ্রোথ বৃদ্ধি করা, এটা হচ্ছে প্রফিটেবিলিটি সাইন। আর লিকুইডিটি হচ্ছে মেজার দ্য ইজি টু হুইচ দ্য বিজনেস ক্যান মিট দ্য ইমিডিয়েট অ্যান্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং অব্লিগেশন। লিকুইডিটির এমন যে আমি আমার শর্ট টার্ম ফাইন্যান্সিং অব্লিগেশন আমি যেন সঠিকভাবে মিট আপ করতে পারি, উইদিন 1 ইয়ারের পেমেন্ট যেন সঠিকভাবে আমি দিতে পারি। সো এর ফলে আমাদের হবে দ্যাটস ওয়াই লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি আর কম্পিটিটিভ গোলস ফর দ্য ফাইন্যান্স এক্সিকিউটিভ আর ফাইন্যান্স ম্যানেজার। 30 মার্কসের অঙ্ক আসছে, 72 হচ্ছে আমার থিওরি, টোটাল 120, যেহেতু 6টা ইয়া, তার মানে এখানে যে থিওরিটার প্রাধান্য বেশি ছিল। এরকম মাঝে মাঝে হয়, যেমন ধরেন এমন হলো এই যে 2 নম্বর অঙ্কটা একটু কঠিন আছে, কেউ যদি মনে করে এটাকে টাচও না করতে পারে তারপরেও কিন্তু সে ফুল 100% আনসার দিতে পারে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। The ABC company has issued 1 lakh equity share which are at a present selling of টাকা 20 per share. তাহলে ABC কোম্পানি
1000 ইকুইটি শেয়ার ইস্যু করেছে, যার মার্কেটে এইমাত্র বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা পার শেয়ার। The company has plans to issue rights to purchase one new equity share at a price of টাকা 50 per share for every 4 share. এখানে আসলে রাইট ইস্যু করার বিষয় রয়েছে, যেখানে 4টা শেয়ার যার থাকবে সে একটা পাবে, এবং এই রাইট অফার হচ্ছে 15 টাকা করে। ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস অফ এভিসি ইকুইটি শেয়ার। দেন হচ্ছে ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ এবিসি রাইট বিফোর দ্য শেয়ার অফ এক্স রাইট। এটা হলো এ বি। এবার সি আছে, ডি আছে, এর সাথে আরো আছে। তো আমরা এ বিটা শেষ করি। এটা বোঝার জন্য যে থিওরিটিক্যাল এক্স রাইট জিনিসটা কি, এটা আমাদের হয়তো আলোচনা হয় নাই। দ্য ভ্যালু অফ রাইট, ভ্যালু, এই যে রাইট যে অফার করলো তার ভ্যালুটা কি? টু মেক দ্য অফার রিলেটিভলি অ্যাট্রাকটিভ to shareholders, new share are generally issued at a discount on the current price. এটা হচ্ছে the value of right। যেমন আমরা এই কোশ্চেনে দেখলাম যে 20 টাকা হচ্ছে মার্কেট প্রাইস, কিন্তু রাইট অফার করতেছে 15 টাকা করে। তার মানে কি এই 15 টাকা 20 টাকার থেকে কম, কমে সে সমপরিমাণ শেয়ার পাচ্ছে। রাইট, এই রাইট কার? শেয়ার হোল্ডারের রাইট। যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তার রাইট হচ্ছে এই শেয়ারটা সে কেনা। একজন শেয়ার হোল্ডার যে শেয়ার হোল্ড করতেছে, ওই কোম্পানি যদি নতুন শেয়ার ইস্যু করে, তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের রাইট হচ্ছে যে সে শেয়ার কিনবে। যদি সে অপারগতা প্রকাশ করে অথবা উইলিংনেস না দেখায়, তখন এটা আরেক জায়গায় বিক্রি হবে, কিন্তু প্রথমে তাকে অফার করতে হবে। তো এটা হচ্ছে ওনার রাইট, এটা হচ্ছে রাইট শেয়ার ফর দ্য শেয়ার হোল্ডার। এবং থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস মানে হচ্ছে দ্য থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস, এটাকে এক্স ডিভিডেন্ড ইফ রিলেভেন্ট, মানে ডিভিডেন্ড ব্যতিরেকে of the existing ordinary share calculated by the reference to the volume weighted average price changes main market for listed security of an existing ordinary share on the repricing date. Theoretical X rise price mean the price per ordinary share calculated as the date applying the following formula. কি করে? Current price multiply by existing ordinary share, এর সাথে যোগ হবে right issue price multiply by ordinary share divided by existing ordinary share plus new ordinary share। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু এইখানে সাজানো হয়েছে। দিস ওয়ান থিওরিটিক্যাল এক্স রাইস প্রাইস আমাদের কি হবে? মার্কেট ভ্যালু অফ শেয়ার অলরেডি ইস্যুড plus proceed of new right issue divided by total number of share after right issue। এখানে আমরা the theoretical X rise price is the theoretical price is which central share that the share trade immediately after the central, মানে এখানে কেন্দ্রীয় ভাবে X date of entitlement offer। আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে 1 লাখ শেয়ার রয়েছে, তার মার্কেট ভ্যালু হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে এটা আমরা পাইলাম মার্কেট ভ্যালু এমভি। 1 লক্ষ শেয়ার, পার শেয়ার 20 টাকা, 20 লক্ষ টাকা। প্রসিডস ফ্রম নিউ ইস্যু, এখন নতুন যে ইস্যু করা হবে তার ভ্যালুটা কি হবে? ভ্যালু হবে যে 1 লাখ শেয়ারে 4 দিয়ে ভাগ, ওখানে বলছে 4:1, যার 4টা আছে সে একটা পাবে, তাহলে 4 দিয়ে ভাগ মাল্টিপ্লাই 1, এবং ওর প্রাইস হচ্ছে ইস্যু প্রাইস হবে 15 টাকা। 20 টাকা হচ্ছে মার্কেট, 15 টাকা হচ্ছে রাইট অফার। তাহলে 3,75,000 হচ্ছে তার নতুন শেয়ারের প্রাইস, নতুন যেটা ইস্যু করবে রাইটে। শেয়ার সংখ্যা কত হবে? নাম্বার অফ শেয়ার ইন ইস্যু, এই রাইটের পরে শেয়ার ইস্যু করা হবে কত? যে 1 লাখ তো তার রয়েছে, এর সাথে যোগ হবে এই 1 লাখের 1/4,
তার মানে 1 লাখকে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে পাবো 25,000। তাহলে নাম্বার অফ শেয়ার টোটাল হয়ে যাচ্ছে আফটার রাইট 1,25,000। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস কত। এই যে রাইট অফার করা হলো, এরপরে এর অ্যাকচুয়াল প্রাইস কত হচ্ছে থিওরিটিক্যাল, মানে যেখানে কিন্তু সব কিন্তু কাগজ কলম হিসাব হচ্ছে। তাহলে কি হবে, অ্যাজ পার দ্য ফর্মুলা, যে আমার 20 লাখ টাকা হচ্ছে বর্তমানে আমার মার্কেট ভ্যালু, এর সাথে যোগ হচ্ছে নতুন যে রাইট অফার করা হচ্ছে তার প্রাইস, যেটা আমরা এই ফর্মুলায় দেখি উপরের লাইনটা, মার্কেট ভ্যালু অফ শেয়ার অলরেডি ইস্যুড প্লাস প্রসিড অফ নিউ রাইট ইস্যু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু। তো রাইট ইস্যুর পরে আমার শেয়ার কত হবে, শেয়ার হচ্ছে 1,25,000, আগে ছিল 1,25,000, আমি রাইট ইস্যুতে অফার করলাম। তাহলে আমার কি হবে, থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস হবে 19 টাকা পার শেয়ার। ইস্যু করছে 15, মার্কেট ভ্যালু 20, কিন্তু আমার থিওরিটিক্যাল দেখা যাচ্ছে আসলে পার শেয়ারের ভ্যালু 19 টাকা হচ্ছে, দুটা কম্বাইন্ড করার পর। That the calculation can be done and the value of the whole equity or basis of the minimum shareholder needed to acquire one extra share. এখানে এমন হতে পারে যে এই যে আমরা যে হিসাবটা করলাম, এটা কিন্তু আবার শর্টকাটও করা যায়। সে শর্টকাটটা কিভাবে, এই রকমের আপনারা দেখেন এক লাইনে হয়ে যাবে। এটা কি হবে, একটা শেয়ারকে যদি আপনি বেস করেন, এখানে কিন্তু আমি ওভারঅল নিয়ে আসা হয়েছে যে মার্কেট ভ্যালু কত, কত শেয়ার ইস্যু করতেছে, নতুনগুলোর দাম কত নিয়ে অ্যাজ পার দ্য ফর্মুলা করা হয়েছে। সেই জিনিসটাই কিন্তু এইভাবে এক লাইনে করা যায়। থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস হচ্ছে, এখন আমার মার্কেট ভ্যালু আছে 20 টাকা, তাহলে 4টা যার আছে সে একটা রাইট পাবে, সে রাইটের জন্য তাকে 15 টাকা দিতে হবে একটার জন্য। ওই রাইটটা যদি সে অ্যাভিল করে তাহলে তার শেয়ার সংখ্যা হবে 5টা, কারণ 4টা তো ছিল, আরো একটা রাইট সে নিল, তাহলে 5টা শেয়ার। ঠিক একই ফর্মুলা, এইভাবে আপনি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এখানে 19 টাকায় হবে পার শেয়ার। তাহলে আমরা এটা কিন্তু এই এক লাইনেও করতে পারি, অথবা এই পুরাটাও করতে পারি, বোথ আর দ্য রাইট। তাহলে আমরা যখন এই ধরনের যদি সুযোগ হয়, কারণ আমাদের তো সময়ের বিষয় রয়েছে, আমরা যদি যেটা আমি এক লাইনে পারবো সেটা আমি কেন 6 লাইনে বা 5 লাইনে করব। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, বোথ আর দ্য সেম আনসার। এখানে ওভারঅল দেখানো হয়েছে, এখানে ইন্ডিভিজুয়াল একটা দেখানো হয়েছে। এবার আসেন বিতে বলছে ভ্যালু অফ এ এবিসি রাইট। ওই এবিসি রাইটের ভ্যালু কত, ভ্যালুটা কি, যে ভ্যালু অফ রাইট হচ্ছে আমার মার্কেট, আমি আমার যে এখানে আমরা হিসাব করলাম থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস হচ্ছে 19 টাকা, কিন্তু আমি এই 19 টাকার জিনিস 15 টাকা দিয়ে কিনছি, কারণ আমার রাইট সৃষ্টি হয়েছে যে অ্যাজ এ শেয়ার হোল্ডার আমি 15 টাকা দিয়ে 19 টাকার জিনিস নিয়েছি, যদিও মার্কেট ভ্যালু 20, কিন্তু আমি যখন থিওরিটিক্যাল হিসাব করলাম তখন দেখবো এটা আসলে ভ্যালু হচ্ছে 19। তাহলে 4 টাকা হচ্ছে আমার এইখানের এই যে স্পেসিফিক রাইটের আমার একটা গেইন করতেছে, অথবা এটা হচ্ছে ভ্যালু অফ রাইট, এই 4 টাকা, ওইটার ডিফারেন্সটা। নিউ শেয়ার মানে পার শেয়ারে যার যত বেশি শেয়ার থাকবে সে তত বেশি এই রাইটটা নিতে পারছে। আমরা এ বি শেষ করলাম, এ বিতে 4 4 8 মার্কস, তাহলে আমরা কিন্তু 8 মার্কস শেষ করে আসলাম। এখন সিটা অনেক বড়, সিটা হলো 8 মার্কস, আবার ডিটা হচ্ছে 4 মার্কস। এর সাথে অনেকগুলি ভিতরে জড়িত, সি এর ভিতরে কিন্তু এই যে অনেকগুলি আছে আলাদা আলাদা, এটার ম্যাক্সিমাম থিওরি আর কি। The managing director of the company received a phone call from an angry shareholder who wants 1000 share. মানে একজন রাগান্বিত ইনভেস্টর, উনি কি করলো, 1000 শেয়ার হোল্ড করে, উনি ফোন করছে এমডি রে। The shareholder argues that he will suffer a loss in his personal wealth due to his right issue because the new share are being offered at a price lower than current market value. ওই 1000 শেয়ার যে যার আসে সে অভিযোগ করলো যে আপনি
যে রাইট অফার করলেন সেটা তো মার্কেট প্রাইসের চেয়ে কম, মার্কেট প্রাইস হচ্ছে 20 টাকা, আপনি রাইট অফার করছেন 15 টাকা। এর ফলে আমার ক্ষতি হয়ে গেছে, আমার লস হচ্ছে, কেননা আমি যে এটা যদি 20 টাকা হইতো তাহলে আমি কিন্তু গেইন করতাম। মানে সে ওই ভিতর ইনার সাইডের চিন্তা করে নাই, সে তাকে ফোন করে বলছে, দ্য শেয়ার হোল্ডার আর্গুজ দ্যাট he will suffer a loss in his personal wealth due to the right issue because the new share are being offered at a price lower than the market value. এখন এই কথাটা যে যুক্তিটা যে দিছে, আপনাকে এখানে যুক্তি খণ্ডাতে হবে যে তার পার্সোনাল ওয়েলথের কতটুকু ক্ষতি হলো অথবা একই আছে কিনা, এটা আমাদের এখানে বের করতে হবে ওই 1000 শেয়ার হোল্ডারের ভ্যালু অনুযায়ী। MD of ABC argue his that wealth will not be reduced because of this right issue as long as the shareholder takes appropriate action. MD বলছে না, এর ফলে আপনার ওয়েলথ কোনো কমবে না যদি না আপনি appropriate action না নেন। Is the managing director correct? আপনার কাছে কোশ্চেন, ম্যানেজিং ডাইরেক্টর কি ঠিক বলছে? What would the shareholder do? shareholder কি করবে? Then prepare a statement showing the effect of the right issue of this particular shareholder's wealth, assuming এই যে shareholder's wealth রয়েছে 1000 শেয়ারকে বেস করে, সেটার জন্য আপনাকে একটা স্টেটমেন্ট তৈরি করতে বলছে, যেখানে আপনাকে দেখাতে হবে he sell all the right, সে যদি তার সব রাইট গুলিকে বিক্রি করে ফেলে, অথবা he exercise half of the right and sell the other half, অথবা এর অর্ধেক, যেহেতু 1000 শেয়ার রয়েছে সে কিন্তু 250 হচ্ছে তার রাইট, কেননা 4টায় একটা সে রাইট পাবে। এই রাইট শেয়ার প্রথমে বলা হচ্ছে যে এই 250 শেয়ার সব সে বিক্রি করে দিবে, তাহলে তার কি অবস্থা হবে? সেকেন্ডে বলছে হাফ এক্সারসাইজ করবে, মানে হচ্ছে 250 অর্ধেক, মানে 125টা শেয়ার সে রাইট নিবে আর 125টা সে সেল করে দিবে। তারপর 3 বলছে হি ডাজ নাথিং এট অল, সে কিছুই করবে না, রাইট নিবেও না সেলও করবে না, তাহলে তার কি অবস্থা হবে? এটা কিন্তু পুরোটা 8 মার্কস। আরেকটা হচ্ছে ডি, are there any real circumstances which might lend support to the shareholders claim? Explain. এটা 4 মার্ক। এটা মানে এটা আনুষঙ্গিক কিছু কথাবার্তা দিয়ে থিওরি আর কি। আমরা যদি এখন দেখি যে বড় এটা সিটা কিন্তু বড় 8 মার্কসে, আর ডিটা ওটা থিওরি আর কি। হলো the MD of ABC is correct, তাহলে আমরা দেখলাম যে কারেক্ট। এখন কারেক্ট কি সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। The shareholder should either exercise the right or sell them subject to B below, D below. উনি বেচবে না কিনবে এটা ডি তে আমরা বলবো, ডি তে বললে থিওরি। ফার্স্ট হলো টেক আপ হিজ রাইট, সে যদি তার রাইটটাকে নেয় তখন তার অবস্থা কি হবে দেখেন। বাই দ্য নিউ শেয়ার টু হুইচ হি ইজ এন্টাইটেলড, মানে কি উনি যে এন্টাইটেল হইলেন সেই শেয়ার যদি সে রাইটটা গ্রহণ করে কি হবে? হি ক্যান বাই 250 নিউ শেয়ার 15 টাকা করে, কেননা আমার অফার করছে কি 15 টাকা পার রাইট শেয়ার। আর যেহেতু উনি 1000 শেয়ার হোল্ডার, 1000 নাম্বার অফ শেয়ারের মালিক, 1/4 হচ্ছে 250, 250, তাহলে উনি 15 টাকা করে পার পিসে 250 নাম্বার অফ শেয়ার সে কিনতে পারে, এটা তার রাইট সৃষ্টি হয়েছে। এবং সে যদি এটা অ্যাভেল করে কি হবে? হুইচ উইল মিন ইনভেস্টিং এন এডিশনাল টাকা 3750 ইন কোম্পানি। এর ফলে কি হবে? তাকে কিন্তু 3750 টাকা এডিশনাল ইনভেস্ট করতে হবে, কেননা ওই যে রাইট 250 নিবে প্রতি শেয়ারে 15 টাকা করে, তাহলে 15 টাকা মাল্টিপ্লাই বাই 250, তাহলে 3750 টাকা তাকে নতুন করে ইনভেস্ট করতে হবে কোম্পানির কাছে। ওনার যে শেয়ার রয়েছে 1000 শেয়ার, তার ভ্যালু বর্তমানে কারেন্ট ভ্যালু হচ্ছে 20,000 টাকা, এবং উনি এডিশনাল আরো 3750 যদি দেয় তাহলে টোটাল থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে ইনভেস্টমেন্টের 23,750।
এবার আসি আমরা, the investor will now have an investment 1250 share, that is the theory will be worth theoretically 23,750, এর মানে হচ্ছে প্রত্যেকটা 19 টাকা করে। দেখেন এখন এই যে উনি যে 250 কিনলো নতুন শেয়ার, তাহলে তার এখন শেয়ার হয়ে যাবে 1250, এবং এই 1250 এর ভ্যালু হচ্ছে 23,750। আপনি 23,750 কে যদি 1250 দিয়ে ভাগ দেন, তাহলে পার শেয়ার হবে 19 টাকা, যেটা আমরা একটু আগে দেখলাম যে এর ওই যে আফটার রাইট থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 19 টাকা। এখানেও দেখেন এইটা দিয়ে এটা ভাগ দিলে আমরা পাবো 19 টাকা। এইখানে এই যে 19 টাকা আমরা পাইলাম, এই 19 টাকা কিন্তু এই 19 টাকা, পার শেয়ারের ভ্যালু 19 টাকা আফটার রাইট। The value of the total investment has gone 3,750, মানে gone up, মানে তার যে ইনভেস্টমেন্ট, যেহেতু এটা ক্যাশ আবার নতুন করে করতেছে, এইটা বেড়ে গেল, বাট দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য এডিশনাল ইনভেস্টমেন্ট হি হ্যাজ মেড টু অ্যাকুয়ার দ্য নিউ শেয়ার, সো হিজ ওয়েলথ ইজ আনচেঞ্জ। এটার কথা ছিল যে তার ওয়েলথ যে আনচেঞ্জ সেটা তারে বলে দেওয়া। বলতেছে উনি এখানে দেখা গেল 3,750 টাকা বাড়ছে, কিন্তু এটা বাড়লো কিভাবে? এই টাকাটা সে ইনজেক্ট করছে নতুন শেয়ারের জন্য, অ্যাকুয়ার করার জন্য 250 শেয়ার রাইটের। তার মানে কি ওনার এই ওয়েলথটা তো ওনার কাছেই ছিল, আবার আগে যেটা ছিল সেটাও ছিল, এর ফলে তার ওয়েলথের কোনো পরিবর্তন হয় নাই, এটা হচ্ছে আনচেঞ্জড। মানে ওনার যে আর্গুমেন্ট ছিল ইনভেস্টরের যে তার ওয়েলথ কমে যাবে, সেটা কিন্তু না, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে এটা গেল পার্ট 1। এবার দেন সেকেন্ড, উনি যদি ওনার রাইট গুলি বিক্রি করে ফেলে, সেল হিজ রাইট, কারেন্ট তার 1000 এর ভ্যালু হচ্ছে 20,000, থিওরিটিক্যাল ভ্যালু হ্যাভ হিজ শেয়ার আফটার দ্য রাইট ইস্যু, রাইট ইস্যুর পরে থিওরিটিক্যাল এই শেয়ারের ভ্যালু কিন্তু তখন 19,000 হয়ে যাবে, কেননা আমরা একটু আগে দেখলাম আফটার রাইট পার শেয়ার হচ্ছে 19 টাকা, তাহলে 19 1000 মানে 19,000, যেটা বর্তমান মার্কেট ভ্যালু 20,000, তাহলে ডিফারেন্স করছে, এটা থিওরিটিক্যাল লস হচ্ছে 1000। এখন উনি যে সেল করলো, কি করলো? উনি সেল করবে সেল ভ্যালু অফ রাইট 250 শেয়ার 4 টাকা করে, যে ওনার যে আমরা একটু আগে এখানে দেখেছি এই যে ভ্যালু অফ রাইট আমরা বের করলাম 4 টাকা, এই যে, তাহলে এই যে রাইটের ভ্যালু যে 4 টাকা উনি যে বিক্রি করলো, তাহলে এই গেইনটা কিন্তু ওনার কাছে আসবে ভ্যালুটা। তাহলে কি হবে? এই যে 250 শেয়ার উনি করবে 4 টাকা, উনি ইনসাইডে রাইটের ভ্যালু হিসেবে পাবে, এই 4 টাকা মানে হচ্ছে 1000 টাকা। তাহলে উনি যে দেখলো যে ওনার যে লস হয়েছিল 1000, সেটা কিন্তু এটা দিয়ে কাভার দিচ্ছে, তার মানে আলটিমেট তার কোনো লস হচ্ছে না, তার গেইনও নাই লসও নাই, এর ফলেও তার কিন্তু ওয়েলথ আনচেঞ্জ আছে। এখানে বলছে বাই সেলিং হিজ রাইট দ্য ইনভেস্টর রিসিভড টাকা 1000, but the value of the investment is likely to fall 1000 because of right price টাকা 19 per share, leaving him no better than no worse of overall। তার মানে তার কোনো লসও নাই লাভও নাই, তার ওয়েলথ আনচেঞ্জ রয়েছে। ওনার কোশ্চেন ছিল তার ওয়েলথ লস হচ্ছে, এখানে দেখা গেল ওয়েলথ আনচেঞ্জ। এরপর আরেকটা আছে যে ওনার এই যে রাইটের অফারের অর্ধেকটা সে এক্সিকিউশন করবে, অর্ধেকটা সে বিক্রি করে দিবে, তাহলে তার অবস্থা কি হবে? রাইট হচ্ছে উনি বাই করবে 125টা, 50% অফ রাইট, রাইট হচ্ছে আমার 1000 শেয়ারের 1/4, তাহলে 250 শেয়ারের অর্ধেক 125, এটা উনি বাই করবে রাইটে, আর 250টা উনি সেল করে দিবে 50-50। এই কন্ডিশনে ওনার 1000 শেয়ার রয়েছে, ওইটা কিন্তু রাইট, এর ভ্যালু আমরা দেখি যে 20,000, কেননা মার্কেট ভ্যালু এই মুহূর্তে 20,000, এক একটার দাম 20 টাকা, 1000 শেয়ার 20,000, এটা হচ্ছে এক সাইড। এবার দেখবো উনি যে অর্ধেক কিনবে অর্ধেক বেচবে, তার নেট ওয়েলথের অবস্থা কি হয়। থিওরিটিক্যাল ভ্যালু অফ শেয়ার আফটার দ্য রাইট, এই রাইট ইস্যু করার পর
ওনার শেয়ার সংখ্যা বেড়ে যাবে 125টা, কারণ উনি কিন্তু এখন 250 পুরাটা কিনবেন না, কিনবে হচ্ছে ওইটা 50%, 125, তাহলে 1125 হবে তার টোটাল শেয়ার। এবং এটা আমরা দেখলাম থিওরিটিক্যাল ভ্যালু আফটার রাইট হচ্ছে 19 টাকা, তাহলে 19 টাকার সাথে 1125 মাল্টিপ্লাই যখন করব, দেন উইল গেট 21,375, and from that the purchase price ওনার কত, উনি 125টা কিনছে কিন্তু 15 টাকা করে, কারণ রাইট অফার হচ্ছে 15 টাকা, তাহলে 15 মাল্টিপ্লাই বাই 125 আসবে 1875। 21,375 থেকে 1875 বাদ দেই, ডিফারেন্স হচ্ছে 19,500। এখন উনি কি করলো, উনি যে সেল করলো রাইট 125টা, ওখানে কিন্তু ইনসাইডে তার 4 টাকা করে এডিশন হচ্ছে, তাহলে 125 4 মানে 500, এই 500 আর 19,500 মিলে কিন্তু 20,000 তার ওয়েলথ রয়ে যাচ্ছে, তার মানে তার কোনো পরিবর্তন হয় নাই। Again, his overall wealth is unchanged. জিনিস খেয়াল করছি কিনা আমরা, যে ওখানে কোশ্চেন ছিল ইনভেস্টরের যে রাইট অফারটা মার্কেট ভ্যালু 20 টাকার চেয়ে কম 15 টাকা করায় উনি লস হবে ওনার ফিউচার, সেটাই কিন্তু এইভাবে স্টেটমেন্ট আকারে জানাই দেওয়া হলো, না ওনার কোনো লস হবে না, উনি যেভাবেই যাক, উনি যদি এমন হয় যে সব রাইট এক্সারসাইজ করে তাতেও ওনার লস নাই, উনি যদি এমন করে যে উনি অর্ধেকটা এক্সারসাইজ করে অর্ধেকটা বিক্রি করে ফেলে তাতে ওনার লস নাই, ওনার নেট ওয়েলথ অ্যাজ ইট ইজ থাকবে। এরপর হচ্ছে এখানে টেক নো অ্যাকশন, উনি যদি কোনো কিছু না করে, if the investor takes no action the value of his share is likely to fall from, ও আচ্ছা, যদি এমন হলো উনি যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে তার এটা ভ্যালুটা কিন্তু 1000 কমে যাবে, কেননা আগে 20 টাকা ছিল, এখন আফটার এই রাইটটা তাহলে আরেকজন এক্সারসাইজ করবে, তখন কি হবে, তার মার্কেটে 19 টাকা করে এটা দেওয়া হবে, তার মানে 1000 টাকা তোর লস হবে, তার মানে তার কিছু অ্যাকশন নেওয়া উচিত, এটাই। আর এখানে আছে রিয়েল সার্কামস্টেন্সেস সাপোর্ট দ্য শেয়ার হোল্ডার্স ক্লেম, কিভাবে হবে, রিডাকশন ইন ওয়েলথ, এর ফলে মানে সাপোর্ট দিলে ওয়েলথ রিডাকশন হবে না, এখানে অবশ্যই ওইটার ব্যাখ্যা দেওয়া আছে, অনেক কথাবার্তা আছে। However, then it may be too late to আমরা একটু পড়ি তাহলে। It is possible that the shareholder, even through their exercise the right of selling them, will suffer a reduction in wealth, মানে ওই রাইটের পরে একটা ওয়েলথ রিডাকশনের একটা পসিবিলিটি থাকে, যেমন আমরা এখানে দেখলাম যে উনি যদি কোনো অ্যাকশনে না যায়, রাইটটাকে উনি নিল না অথবা কিছু বেচলো না, তখন কি হবে, ওনার টোটাল ওয়েলথ কমে 1000 কমে যাবে, 20 থেকে 19 হবে। The above analysis আমরা যেটা উপরে করলাম is based on the assumption that the fund to be raised by the new issue of share will be invested in the business to earn a rate of return comparable to the return of the existing fund. The stock market, in valuing the share ABC after the right issue, has to make some assumption to how profitability the new fund are to be used. For example, if the new fund were securitized, the overall return of the equity fund would fall, then the price would drop below টাকা 90 calculated above. So আসলে এইভাবে কিছু এত কথা তো লেখা যাবে না, কখন মানে জাস্ট ইয়েটা হলো যে আমরা যে রিয়েল সার্কামস্টেন্সেস যদি আমরা চিন্তা করি, যদি সে আমরা যেগুলি ইয়েতে দেখলাম কোনো অ্যাকশন না নেয় তাহলে তার ওয়েলথ কমে যাবে, কিন্তু অ্যাকশন নিলে মোর অর লেস তার ওয়েলথ সমান থাকবে। এরপরে এখন আরেকটা আছে অল্টারনেটিভ মেথড অফ ইস্যুইং ইকুইটি ফাইন্যান্সিং। আমরা ইকুইটি ফাইন্যান্সিং অল্টারনেটিভ মেথড গুলা কি, প্লেসিং রয়েছে, অফার ফর সেল রয়েছে, এ পাবলিক অফার ফর দ্য সাবস্ক্রিপশন, যে আমাদের পাবলিক অফার মানে আইপিওর মাধ্যমে করা যায়, সেল করা যায়, মার্কেটে প্লেস করা যায়, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখি 3 নম্বর হিয়ার 14 ম্যাথ এবং 6 হচ্ছে থিওরি। থিওরি দেখি, ডেপ্ট ইজ দ্য চিপার সোর্স অফ ফাইন্যান্স কমেন্ট, আমি যদি ডেপ্ট আনি এটা হলো চিপার চিপস। আর একটা কোশ্চেন হচ্ছে
এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। The management of Sun Rising Company Limited has called for a statement showing the working capital needed to finance a level of activity 12 lakh units of output for the year. The cost structure of the company product for the above mentioned level give as under. Raw material per unit 40 টাকা লাগে, ডাইরেক্ট লেবার পার ইউনিট 10 টাকা লাগে, ওভারহেড কস্ট হচ্ছে 30 টাকা, টোটাল কস্ট হচ্ছে ওনার 80 টাকা, এর ভিতরে প্রফিট হচ্ছে 20 টাকা আর সেলিং প্রাইস 100 টাকা। Past trend indicate that raw material are to stock on the average of 2 months. তার অতীতের হিস্ট্রিতে বলতেছে তার র ম্যাটেরিয়াল 2 মাসেরটা এভারেজে তার স্টকে রাখতে হয় ফর দ্য প্রোডাকশন। তাহলে এই 2 মাসের যে র ম্যাটেরিয়াল যে খরচ হবে সেটা হচ্ছে মানে এটার জন্য যে কস্ট বেয়ারিং সেটা আমার কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি হিসেবে রাখতে হবে। ওয়ার্ক ইন প্রোগ্রেস উইল অ্যাপ্রক্সিমেটলি হাফ মান্থ প্রোডাকশন। ওয়ার্কিং প্রোগ্রেসটা 1 মাসে আমার যে প্রোডাকশন হয়, যেমন প্রোডাকশন হচ্ছে 12 লক্ষ, এর 12 দিয়ে ভাগ দিলে যা হবে তার হাফ হচ্ছে 15 দিনের জন্য এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে থেকে যায়। তার মানে 15 দিনের আইটেম এটার ভিতরে যুক্ত, এটা কারেন্ট অ্যাসেট। Then finished goods remain in warehouse on an average for a month. তাহলে প্রোডাকশন করার পর পার ইউনিটের আমার কস্ট হচ্ছে 80 টাকা, আর 12 লক্ষ মানে 1 মাসে আমার কিন্তু হলো 1 লাখ। তাহলে এখানে 1 লাখের 80 টাকা করে 1 লাখ, এটা আমাকে কি করতে হচ্ছে ফিনিশড গুডটা 1 মাসের জন্য আমার রাখতে হচ্ছে, এভারেজে ওয়্যার হাউসে থেকে যাচ্ছে। তার মানে এখানে টাকা ইনভলভ, এটা কারেন্ট অ্যাসেট। সাপ্লায়ার অফ এ ম্যাটেরিয়াল এক্সটেন্ডেড এ মান্থ ক্রেডিট। আমি যার কাছ থেকে ম্যাটেরিয়াল আনছি, যে আমাকে সাপ্লাই দিচ্ছে, সে 1 মাসের আমাকে সময় দিচ্ছে, 1 মাস পরে টাকা পেমেন্ট করতে হবে। এটা আমার কারেন্ট লায়াবিলিটি, এখানে আমার বেনিফিট হচ্ছে 1 মাস পরে দেব টাকাটা। Then 2 month credit is normally allowed to debtors. আমি যার কাছে বিক্রি করতেছি ধারে, তাকে আমি 2 মাস অ্যালাউ করতেছি টাকাটা দেওয়ার জন্য। তার মানে এখানে 2 মাস আমার কারেন্ট অ্যাসেট হিসেবে থাকছে আমার ডেটর্স। A minimum cash balance of টাকা 1,20,000 is expected to be maintained. এবং সব সময় 1,20,000 টাকা উনি মেনটেন করবে, এটা কারেন্ট হিসেবে ক্যাশ থেকে যাবে। The production pattern is assumed to be given during the year. মানে এটা সারা বছর ব্যাপী এভাবেই চলতে থাকে। Prepare a statement of working capital determination. এখন আপনাকে বলছে আপনি একটা ওয়ার্কিং ক্যাপিটাল ডিটারমাইন করে একটা স্টেটমেন্ট তৈরি করবেন 14 মার্কস। আমরা যদি এটার সলিউশনে দেখি একদম সিম্পল, একদম ছোট, এটা দেখি যে ডেপ্ট ইজ দ্য চিপার সোর্স অফ ফাইন্যান্স, যেটা 6 মার্কসের থিওরি ছিল। এখানের জন্য লেখা যাবে, এটা তো আসলে একটা কমন সেন্স যে আমি যখন ডেপ্ট আনবো অবশ্যই ইকুইটির চাইতে কিন্তু কস্ট কম পড়ে, কারণ এখানে আরেকটা বেনিফিট হচ্ছে এই ডেপ্টের যে এক্সপেন্সটা সেটা ডিসিটির কাছে অ্যালাউবেল এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লসে আমি ডেবিট করে দেখাচ্ছি, ফলে এটার ইনসাইডে আমি একটা ট্যাক্স বেনিফিট আমার জন্য অপেক্ষা করছে। তাহলে ডেপ্ট ইজ কনসিডার্ড cheaper source of finance not only because it is less expensive in the terms of interest, also the issuance cost than any other form of security, but due to available of tax benefit. Tax benefit আমি যদি পাই তাহলে অবশ্যই cheaper. The interest payment on debt is deductible as a tax expenses. এটা হলো বেসিক জিনিস। আমি যে ইন্টারেস্টটা পেমেন্ট করছি সেটা ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে অ্যালাউ করা হচ্ছে। When a company borrows money from persons or any other financial institutions that creates liability for the company is called debt. আমরা জানি ডেপ্ট কাকে বলে, যখন আমি ব্যাংক থেকে অথবা পার্সন থেকে লোন আনি সেটা ডেপ্ট। সিম্পল ইট ইজ সাম অফ দ্য মানি দ্যাট ইজ ওড অর ডিউ। আমার যেটা দিতে হবে সেটাই আমার দায়। Debt is always cheaper source of finance because tax benefit. Hello, fundamental কথা। The limited obligation of lender. Lender এর obligation খুব লিমিটেড, যেমন তাকে ইন্টারেস্ট পেমেন্ট করে দিলে শেষ। তারপর হচ্ছে লিমিটেড আপসাইড
since the equity holder has the stake of the business, যেহেতু ইকুইটি হোল্ডাররা বিজনেসের মালিক, তারা ডিভিডেন্ড তাদের প্রাপ্য, আর এখানে যারা ডেপ্ট হোল্ডার তাদের প্রাপ্য হচ্ছে ইন্টারেস্ট, এবং আমরা শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে দিতে পারলেই আমার বিজনেস রান করা যায় সুন্দরভাবে। এই জন্য বড় বড় কোম্পানি, বড় বড় গ্রুপগুলি সবসময় ব্যাংকের উপর নির্ভরশীল, সবসময় তারা ইকুইটি ফাইন্যান্সিং এর চাইতে ডেপ্ট ফাইন্যান্সিংটা প্রেফার করে। দ্যাটস ওয়াই ডেপ্ট ইজ চিপার সোর্স অফ ফাইন্যান্স। এবার বলে আমরা হয়তো আরো কিছু বলে এখানে শেষ করে দিতে পারি। নাও আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট ওয়ার্ক, আমরা কোশ্চেনটা পড়েছি, যে উত্তর দেখেন এই এখানেই শেষ, একদম সিম্পল ছোট। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল কি হয়, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখন এই কারেন্ট অ্যাসেট বের করার জন্য আপনাকে কি দরকার, আমাদের এটার জন্য দুইটা নোট দরকার। আমার যে ফিনিশ গুডস হলো এর পিছনে খরচ কত এবং প্রত্যেকটা আইটেমের খরচ কত, যেমন এই টাকাটা আমার এখানে কাজে লাগবে। যেমন হলো আমরা যদি দেখি ফিনিশ গুডস, র ম্যাটেরিয়াল 12 লাখ, পার র ম্যাটেরিয়ালে 40 টাকা র ম্যাটেরিয়াল লাগে পার ইউনিটে, তাহলে আমাদের এখানে লাগবে আমার এত টাকা। ডাইরেক্ট লেবার আমার এই 12 লাখ ইউনিটে 10 টাকা করে 120 লাখ, মানে 1,20,00,000 টাকা লাগে লেবারে। ওভারহেডে লাগে আমার 30 টাকা করে পার ইউনিট, তাহলে হচ্ছে 3,60,00,000 টাকা। টোটাল আমার লাগছে 9,60,00,000 টাকা ফিনিশ গুডসে লাগছে। তাহলে আমরা এখানে দেখি প্রথমটা কারেন্ট অ্যাসেট র ম্যাটেরিয়াল, যেটা আমাদের কোশ্চেনে আছে, র ম্যাটেরিয়াল আমাকে 2 মাসের জন্য আমাকে স্টকে রাখতে হবে ফর দ্য প্রোডাকশন। তাহলে আমার সারা বছরে লাগে 4,80,00,000, সেটা আমরা 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা পাবো 1 মাসে কত লাগে, এবং মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, মানে 2 মাসে লাগবে তাহলে আমার 80 লক্ষ টাকার র ম্যাটেরিয়াল। এবার আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা নোটে যদি যাই, ওয়ার্ক ইন প্রোগ্রেস বলেছে যে 15 দিনের ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রয়োজন। র ম্যাটেরিয়াল আমার টোটাল র ম্যাটেরিয়াল লাগে 4,80,00,000 সারা বছর, আমরা 12 দিয়ে ভাগ দিলাম, মাল্টিপ্লাই করলাম 0.5 মানে হাফ, কেননা 15 দিন আমার রাখতে হবে। তাহলে আমি ধরলাম যে র ম্যাটেরিয়াল 100% এখানে ইউজ হয়েছে, আমি যতটা প্রোডাকশনে দিয়েছি, তাহলে এখানে আমাদের 20 লক্ষ টাকা ওয়ার্ক ইন প্রোগ্রেসে ম্যাটেরিয়াল হিসেবে সংযুক্ত থাকবে 15 দিনের জন্য, এবং ডাইরেক্ট লেবার হবে ঠিক 1,20,00,000-এর 12 দিয়ে ভাগ দিয়ে হাফ, এবং তারপরেও হাফ, কেননা আমরা জানি ডাইরেক্ট লেবার এবং ওভারহেড, এই যে আমাদের কনভার্সন কস্ট, সেটা কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসে এভারেজে ধরে নেওয়া হয় 50%। যদি এটা পার্সেন্টেজ 100% করা হয় তখন এটা ফিনিশ গুডস হয়ে যাবে, এই জন্য ডাইরেক্ট লেবার হাফ ধরা হয়, ওভারহেডও হাফ ধরা হয়। তাহলে আমরা লেবারে এখানে দেখলাম 2.5 লাখ টাকা, ওভারহেডে 7,50,000 টাকা। টোটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে আমার 30 লাখ টাকা, যেটা আমার কারেন্ট অ্যাসেটের পার্ট। আমরা এই ফিগারটাই আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি, কারেন্ট অ্যাসেটের সেকেন্ড লাইন 30 লাখ টাকা। এবার আসেন ফিনিশ গুডস। ফিনিশ গুডস আমরা এখানে দেখেছি, ফিনিশ গুডস এর পিছনে সারা বছরে খরচ হয় 9,60,00,000। তাহলে 9,60,00,000 হচ্ছে 12 মাসের জন্য, 12 দিয়ে ভাগ, মাল্টিপ্লাই 1 মান্থ, কেননা 1 মান্থের ফিনিশ গুডস আমাকে স্টোরে রেখে দিতে হয়। তাহলে এখানে 80 লক্ষ হচ্ছে ফিনিশ গুডস। ডেটর্স, এখন ডেটর্স কি, আমার আইটেম হচ্ছে 12 লক্ষ আইটেম, আমি কিন্তু ডেটর্স এর কাছে বিক্রি করব 100 টাকা করে পার ইউনিট, কিন্তু প্রোডাকশন কস্ট আমার 80 টাকা, কিন্তু আমি বিক্রি করতেছি 100, তার কাছে ওর কাছে পাওনা কিন্তু হবে 100 টাকা করে। ডিভাইড বাই 12, 12 মাসের জন্য, মাল্টিপ্লাই বাই 2, কেননা ডেটর্স বলছে 2 মাস পরে পেমেন্ট করে, তাহলে 2 মাসের জন্য আমার কি হবে, এখানে 2 কোটি টাকা ডেটর্স এর কাছে আমার সম্পদ রয়ে গেছে, যেটা আমি পাবো। তাহলে এখানে এটা সব যোগ করলে পাচ্ছে 3,90,00,000 টাকা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। এবার লাইবিলিটি,
সান দ্য ক্রেডিটর, অথবা আমি যে সাপ্লায়ার আমাকে ম্যাটেরিয়াল দিয়েছে সে আমার সারা বছরে ম্যাটেরিয়াল লাগে 4,80,00,000, সেটাকে 12 দিয়ে ভাগ দিলে আমি পাবো 1 মাসের। আমার ক্রেডিটরসকে দিতে হয় 1 মাস পরে তার পেমেন্টগুলি, তাহলে আমার ওনাকে আমি 1 মাস পরে দিলেও হবে, কত হবে, 40 লাখ টাকার এখানে একটা বেনিফিট আমি পাচ্ছি, কিন্তু এটা কারেন্ট লায়াবিলিটি আমাকে দিতে হবে। এই দুইটার সাথে মাইনাস করার হচ্ছে 3,50,00,000। কোশ্চেনে বলেছিল যে মিনিমাম একটা ব্যালেন্স থাকবে 1,20,000, সেটা যদি আমি অ্যাড করি তাহলে আমরা পাবো 3,51,20,000 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আপনার কোশ্চেন আনসার শেষ, একদম সিম্পল, ছোট, কোনো জটিলতা নাই। দেখেন এটা 14 মার্কস। এরপর আমাদের আছে 4 নম্বরে থিওরি আছে। 1 নম্বর থিওরিটা হচ্ছে explain briefly various steps of capital budgeting process, 6 মার্কস। তাহলে ক্যাপিটাল বাজেটিং প্রসেসের ভেরিয়াস স্টেপস গুলি আমাকে বলতে হবে। তাহলে কি হবে যে আসলে বেসিক জিনিসটা এটা, টু আইডেন্টিফাই ইনভেস্টমেন্ট অপরচুনিটি, আমি কোথায় ইনভেস্টমেন্ট করতে পারবো সে অপরচুনিটিটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন গ্যাদারিং দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল, এবং ওই প্রপোজালকে আমি গ্যাদার করবো, একসাথে নিয়ে আসবো। এরপর কি করব, ডিসিশন মেকিং প্রসেস, ক্যাপিটাল বাজেটিং কিভাবে ডিসিশন হবো, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করব। এবং কি হবে, বিভিন্ন অ্যাপ্রোচে ক্যাপিটাল বাজেটিং প্রিপারেশন এন্ড অ্যাপ্রোচ, এই জিনিসগুলো বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে অ্যাকসেপ্টেবল বা রিজেক্ট এই জিনিসগুলি দেখবো। এনপিভি হতে পারে, আইআরআর হতে পারে, পিআই হতে পারে। এরপর আমরা একটা ইমপ্লিমেন্টেশনে যাব, এবং ইমপ্লিমেন্টেশন যাওয়ার পর সেটা কন্টিনিউ রিভিউ হবে, হ্যাঁ, পোস্ট ফ্যাক্টর অথবা পরে অডিট হবে বা রিভিউ হবে। এই প্রসেসটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং প্রসেস। সেটাকে এইরকম একটা চিত্র মাথায় থাকলে এইটা দেখে দেখে আপনার লিখে ফেলান যায় পুরাটা, যে আইডেন্টিফাই দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি, develop the forecast benefit of cost, evaluate the net benefit, authorization of process spending capital expenditure, control of capital project, etc. and evaluation, আরো কিছু কিছু থাকবে কাজ শেষে। এইখানে সেকেন্ড আরেকটা রয়েছে, ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক রয়েছে। আমরা যদি কোশ্চেনে যাই আমরা দেখব এখানে একটা অপশন রয়েছে 4 এর বি, এটার মার্কস হচ্ছে 14। তাহলে অঙ্ক আমরা দেখলাম, একটা 20 এর অঙ্ক করলাম, আর একটা 14 এর অঙ্ক করলাম, আরো একটা 14 অঙ্ক। তাহলে এই তিনটা অঙ্কই কিন্তু আমাদের এই এক্সামে ছিল। 20, 30, 40, 48 মার্কের অঙ্ক ছিল, আর 52 থিওরির সাথে আরো 20 থিওরি ছিল। তাহলে দেখেন, the management of Western Garments Limited has two alternative projects under consideration. একটা প্রতিষ্ঠানের দুইটা প্রজেক্ট তার কনসিডারেশনে আছে। প্রজেক্ট এক্স require the capital outlay 3,60,000, ওয়াই need 5,40,000। তাহলে দুইটা প্রজেক্ট, প্রজেক্ট এক্স এন্ড ওয়াই, এক্স এ লাগবে হচ্ছে 3,60,000 আর ওয়াই এর লাগবে 5,40,000। both are estimated and provide a cash flow for 5 years, এরা কিন্তু 5 বছরের লাইফ, এবং ক্যাশ ফ্লো হচ্ছে সমান হারে এক্স এর আসবে 1,20,000 আর ওয়াই এর আসবে 1,74,000। The cost of the capital is to show which of the two projects is preferable from the view of point NPV and IRR. তো এখন কস্ট অফ ক্যাপিটাল এখানে বলে নাই, এখানে ওই কোশ্চেনে একটা গ্যাপ ছিল, কস্ট অফ ক্যাপিটাল কত সেটা বলে নাই, সেটা আমরা একটা ধরে নিছি 10% হিসেবে, এখানে একটা নোট দিয়ে। এই প্রজেক্ট দুইটা, এই দুই ভিউতে আপনার কি হবে, এনপিভি আইআরআর বের করতে বলছে, 14 মার্কস। আনসার আমরা যদি দেখি, এনপিভি ক্যালকুলেশন, ক্যাশ ফ্লো, আমার দুইটা প্রজেক্ট এক্স এন্ড ওয়াই, এটা কিন্তু সমান হারে ক্যাশ ফ্লো হবে, মানে ক্যাশ ইনফ্লোটা সমান আসবে তার ফুল লাইফ জুড়ে, 5 বছরের জীবন। এখানে আমাদের ঘটনা, আমরা একটা এখানে হয়তো একটা নোট দিয়েছি, অ্যাজিউমিং দ্য কস্ট অফ ক্যাপিটাল 10%, এর ধরে নেওয়া হয়েছে, এটা কোশ্চেনে ছিল না। আপনি 15% ধরে নিলে সমস্যা নেই, যেহেতু কিছু বলে নাই, কিন্তু এখানে একটা রেট দেওয়া ছিল না, তো আমরা ধরে নিয়েছি 10%।
প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 10% এ 5 ইয়ারের যোগফল হচ্ছে 3.791। আমরা শীট থেকে এটা নিলাম, এইটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি 1,20,000, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্ট এক্স হচ্ছে 4,54,920। এর সাথে আমি ইনিশিয়ালি যে আমার আউটলে হবে 3,60,000, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হবে 94,920। এইটার পার্টটা আমরা শেষ করলাম। Then if you think project Y, here present value is 10% at the rate of 10% in the year 5, 3.791. We have taken it from the sheet, NPV sheet, and if we multiply this with the 1,74,000 cash inflow of project Y, then we will get present value of project Y 6,59,634. And if we deduct from this amount in the capital outlay or cash outlay 5,40,000, then we will get net present value is 1,19,634. So both are the positive NPV. So what is happening in this case? If we get only one, is it a mutually exclusive project, then we have to take big one. Now the net present value has now decided a rule. What is rule? Independent project, যখন independent project হয় তখন NPV is greater than 0, তখন আমরা প্রজেক্টকে অ্যাকসেপ্ট করব। আবার যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তখন যার NPV সবচাইতে বেশি আমরা সেটাকে নিব, পজিটিভ এবং বেশি। আবার যদি আমার টাকা বেশি থাকে আমরা হয়তো এখানে দোনোটা প্রজেক্ট নিব। এটার পার্ট শেষ। এবার IRR ক্যালকুলেশন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, দেন উপরটা 7 মার্কস, 14 অর্ধেক, আর পরেরটা 7। দেখেন আমরা IRR করব, আমরা জানি IRR করার জন্য আমাদের দুইটা NPV বের করতে হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা কিন্তু এই যে NPV একটা পজিটিভ অলরেডি আমরা বের করে ফেলছি 10% ইন্টারেস্ট রেট ধরে বা কস্ট অফ ক্যাপিটাল ধরে, তাহলে আমরা সরাসরি কিন্তু এটা এখানে বসাই দিতে পারি উপরে যেটা করলাম। তো এটার জন্য আর কষ্ট করতে হবে না, কারণ আমাদের হাতে সময় কম। পরেরটা একইভাবে প্রজেক্ট এক্স ওয়াই একদম হুবহু আপনি বসাই দিলেন। এখন এইখানে আপনার বিষয় হচ্ছে যে আমার এটা মাইনাস করতে হবে। এখন মাইনাস কখন হবে? যখন এই যে পিভি ফ্যাক্টরটা বেড়ে যাবে তখন পজিটিভ থেকে মাইনাস হয়। এখন কত আপনি ধরবেন? এখানে যদি আপনি 15% ধরেন সেটা বেশি হয়, 20% ধরে দিলে চিন্তা না করে সরাসরি আমরা 20% ধরে নিলাম। 20% ধরে আমার কি হবে? আমরা দেখলাম পিভি ফ্যাক্টর at the rate of 20% in the year 5 is totally 2.991. So when we multiply 2.991 with the cash inflow of PV factor at the rate of 20% of project X, then we'll get 3,58,920. And if we minus this amount from the 3,60,000 of initial outlay of project X, then our NPV go negative 1,080 negative NPV. So project X finish. And if we see the project X, what would be the IRR of project X? Here আমরা দুইটা কিন্তু রেটে এটাকে NPV বের করা হয়েছে, একটা 10% ডিসকাউন্ট ফ্যাক্টর ধরে আর একটা 20% ডিসকাউন্ট ফ্যাক্টর ধরে। তো আমরা দেখেছি যে একটা ফর্মুলা রয়েছে যে লোয়ার রেটের সাথে আমরা যোগ করি যেখানে হচ্ছে পজিটিভ এনপিভিটা এবং ডিভাইড করি পজিটিভ এনপিভি মাইনাস নেগেটিভ এনপিভি। তাহলে আমরা এখন ফিগারগুলো এখানে পেয়ে গেলাম। পজিটিভ এনপিভি হচ্ছে at the rate of 10% এ, যেটা লোয়ার কস্ট অফ ক্যাপিটালের রেট 94,920 এবং নিচেও 94,920 এর থেকে আমরা মাইনাস করব -80, আর মাইনাস করলে ওটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাল্টিপ্লাই হবে হায়ার ডিসকাউন্ট ফ্যাক্টর অর রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট, দুইটার হলো 10। এখানে পুরো কাজ করার পর আমরা পাবো 10.5%।
তাহলে IRR 10.05% is the project X internal rate of return. Now terms Y. Y ও আমরা ঠিক একইভাবে 10% PV ফ্যাক্টর যেটা পেলাম, NPV সেখানে পজিটিভ 1,19,663, এটাও আমরা একইভাবে 20% ধরে নিলাম, যেটা 5 বছরে এর সমষ্টিক হচ্ছে 2.991। এটার সাথে আমরা যদি মাল্টিপ্লাই করি 1,74,000, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ওয়াই পাচ্ছি এট দ্য রেট অফ 20% ডিসকাউন্ট রেটে বা ফ্যাক্টরে বা কস্ট অফ ক্যাপিটালে 5,20,434। এর সাথে আমরা মাইনাস যদি করি 5,14,000, এটা হায়ার ইনিশিয়াল আউটলে অথবা ইনভেস্টমেন্ট, তাহলে আমরা মাইনাস পাচ্ছি 19,566। এই 19,566-কে আমরা যদি এখানে বসাই, সরি এটা 19,500, এখানে এইটা এই যে মাইনাস, ঠিক ফর্মুলার মতো বসাই দিলাম। IRR of project Y, lower rate 10%, multiply by positive NPV divided by positive NPV minus negative NPV of higher rate, multiply by higher cost of capital rate minus lower cost of capital rate, then we will get 10.86% IRR. তাহলে আপনার কিন্তু অঙ্ক শেষ, 14 মার্ক, এটা 7 মার্কস, এটা 7 মার্কস। দেন আমাদের থিওরি রয়েছে, why is dividend policy important for a company, 6 মার্ক। ভেরি মাচ ইজি। ডিভিডেন্ড পলিসি ইম্পর্টেন্ট এই জন্য যে শেয়ার হোল্ডার কে কিভাবে ডিভিডেন্ড দেওয়া হবে সেই পলিসি যদি না থাকে, তাহলে অনেক সময় ফ্লাকচুয়েট করবে বা চিন্তা চেতনায় ব্যাঘাত করবে, এবং ইনভেস্টররা যখন স্যাটিসফাই থাকবে না, তারা কোম্পানি শেয়ার সেল করে বের হয়ে যাবে। এবং এগুলি এই জন্য দরকার যে শেয়ার হোল্ডার ট্রাস্ট রয়েছে, এখানে ইনফ্লেশন কভার করছে, ফিউচারে চিন্তা করতে পারতেছে ইনভেস্টররা, এবং একটা স্টেবল ডিভিডেন্ড পাবে, সেই জন্য সবসময় একটা ভালো পলিসি প্রয়োজন। সো দ্যাটস ওয়াই ডিভিডেন্ড পলিসি ইম্পর্টেন্ট ফর এ কোম্পানি। এরকমের আরো কিছু লিখে টিকে দিলে এটা মনে হয় কভার দিবে। দেন হচ্ছে, প্লিজ ডিসকাস দ্য ভেরিয়াস ডিটারমিনেশন অফ ডিভিডেন্ড পলিসি ইন এ কোম্পানি। একটা ডিভিডেন্ড পলিসির, দেখেন ডিভিডেন্ড নিয়ে কারবার, বিভিন্ন যে কম্পোনেন্ট রয়েছে যে ডিটারমিনেশন ক্ষেত্রে, সেগুলি ডিসকাস করতে বলছে। তাহলে আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট ডিভিডেন্ড ডিটারমিনেশন পলিসি হচ্ছে কোন ধরনের ইন্ডাস্ট্রি, এর বয়স কত, শেয়ার ডিস্ট্রিবিউশন অবস্থা কি, এডিশনাল ক্যাপিটাল কেমন লাগবে। যেমন আপনার যদি এডিশনাল ক্যাপিটাল লাগে কোনো এক্সপেনশনে, তখন কিন্তু আপনি ডিভিডেন্ড দিবেন না, তখন কি করবেন, টাকাটা রেখে দিবেন, তাতে হয়তো স্টক ডিভিডেন্ড দিবেন, ক্যাশ ডিভিডেন্ড দিবেন না। বিজনেস সাইকেলের অবস্থা কি, চেঞ্জ ইন গভর্নমেন্ট পলিসি কেমন, প্রফিটের ট্রেন্ড কেমন, ট্যাক্স পলিসি কেমন, ভবিষ্যতের টাকা কি রিকোয়ারমেন্ট, ক্যাশ ব্যালেন্স কি। This is the determination factor. That's are the determination factors for determining the dividend policy. বুঝছেন স্যার, এখানে এগুলি মোটামুটি লেখা আছে, এখানে একটুক আছে যে ডিভিডেন্ড পলিসি এটা ডিপেন্ড করে, এর উপরে কিন্তু ডিপেন্ড করে শেয়ার হোল্ডারদের ওয়েলথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মের ওয়েলথ। সো ডিভিডেন্ড পলিসি এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, প্রফিটেবিলিটি, ওনারশিপ, এজ, এটসেট্রা, অনেক দেওয়া হয়েছে। এই জন্য যা মাথায় থাকবে তাই হলো উত্তর, সব তো মাথায় থাকবে না। আর এইসব ক্ষেত্রে এরকম একটা ছবির মধ্যে দিতে পারলে আধা পৃষ্ঠা ভরে যাবে ছবিতে, এবং আধা পৃষ্ঠা লিখলে ওই ছবি দেখে দেখে দেখবেন যে আপনার আনসার শেষ। 6 মার্কে আর কত লিখবেন? আর একটা দেখেন, আমরা দেখি যে distinguish between direct and indirect method of preparation cash flow অপারেটিং অ্যাক্টিভিটি। আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী আমরা ক্যাশ ফ্লো তৈরি করি, এবং ক্যাশ ফ্লোতে 3টা যে অ্যাক্টিভিটিস রয়েছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসটা শুরুতে থাকে, এবং অপারেটিং অ্যাক্টিভিটিসটার সাথে 2টা মেথড জড়িত, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মেথড হচ্ছে আপনি প্রফিট অংশ দিয়ে কাজ করবেন, প্রফিটের রেজাল্ট দিয়ে, আর ডাইরেক্ট মেথড হচ্ছে সরাসরি ক্যাশ ইন আউট দিয়ে কাজ করা। এই 2টা ডিফারেন্স কি? ডাইরেক্টটা করা জটিল হয়, ইনডাইরেক্টটা করা ইজি, কেননা প্রফিট এন্ড লসের ব্যালেন্সের সাথে
নন ক্যাশ আইটেমগুলি অ্যাড ব্যাক করে নিতে হয়, নিলে আপনার আনসার হয়ে যায়। আর এই যে মেথড, এটা কেবলমাত্র প্রযোজ্য অপারেটিং অ্যাক্টিভিটির জন্য, বাকি দুইটার মেথড কিন্তু একই। সো দ্য কি ডিফারেন্স হচ্ছে যে দুইটা ইজিলি ইনডাইরেক্ট মেথডটা করা যায়, ডাইরেক্ট মেথড করাটা একটু কঠিন হয়। আর এখানে আমাদের একটু দেওয়া হয়েছে ডাইরেক্ট মেথডে ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথড ইউটিলাইজ অনলি দ্য ট্রানজাকশন, ক্যাশ কি আউট এন্ড ইন হলো সেটা ব্যবহার করে, আর ইনডাইরেক্টে প্রফিট এন্ড লসের ব্যালেন্স ব্যবহার করে শুরু করা হয়। ইনডাইরেক্টে প্রফিট এন্ড লসের ব্যালেন্স দিয়ে শুরু করা হয় কাজ। তো এইভাবে অনেকগুলি এখানে পদ ইয়াতে আছে। সো হাউএভার the direct method compliance ignore the application of non-cash transaction. আসলে ডাইরেক্ট মেথড কিন্তু বেসিক্যালি ভালো। শর্ট নোট আমাদের 4টা থাকে, এক একটা পাস করে, 4 5 20। এর ভিতরে প্রথমটাই ছিল যে স্ক্রিপ্ট ডিভিডেন্ড। তো স্ক্রিপ্ট ডিভিডেন্ড কাকে বলে? যে স্ক্রিপ্টের সাথে ডিভিডেন্ড থাকে, যেমন হলো স্ক্রিপ্ট ডিভিডেন্ড ইজ এ নিউ শেয়ার অফ অ্যান ইস্যুড স্টক দ্যাট আর ইস্যুড শেয়ার হোল্ডার ইনস্টিড অফ ডিভিডেন্ড। মানে শেয়ার হোল্ডার তাকে শেয়ার ইস্যু করছে, ওইটার সাথেই স্ক্রিপ্টই ডিভিডেন্ড দিয়ে দিছে, এবং সেটা তার জন্য আলাদা কোনো ডিভিডেন্ড না দিয়া, যেমন এত পার্সেন্ট স্ক্রিপ্ট। যেমন আমরা দেখি প্রেফারেন্স শেয়ারের কথা দেখি যে 10% প্রেফারেন্স শেয়ার, তার মানে 10% কিন্তু ওর ডিভিডেন্ড, ওটা কিন্তু সে 10% পাবে। আর বাকিগুলো তো অনেক পদ্ধতির আছে। Scrip dividend may be used when issues have too little of cash available to issue a cash dividend but still want to pay their shareholder in some manner. কখন করে স্ক্রিপ্ট ডিভিডেন্ড? যখন কোম্পানির লিকুইডিটি পজিশন ওইরকম দেওয়ার মতো নাই, বাট সে লিকুইডিটি দিতে যাচ্ছে, ক্যাশ দিতে যাচ্ছে, তখন করে একটা নির্দিষ্ট ডেট দিয়ে স্ক্রিপ্ট ডিভিডেন্ড ইস্যু করে। ওই স্ক্রিপ্টটা পরে ব্যাংকে জমা দিলেই তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটা হয়তো 2 মাস ডেট থাকতে পারে, 3 মাস থাকতে পারে, তখন যখন অ্যাভেলেবেল হবে। আমরা জানি আমাদের ডিভিডেন্ড কিন্তু অনেক রকম আছে, ক্যাশ ডিভিডেন্ড, স্ক্রিপ্ট ডিভিডেন্ড, বন্ড ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, হ্যাঁ আরো কিছু আছে। তো এর ভিতরে স্ক্রিপ্ট ডিভিডেন্ড অন্যতম একটা ডিভিডেন্ড। Share buyback, another short note. A stock or share buyback when company use cash to buy share of its own stock or share on the open market. যখন কোম্পানি তার নিজের শেয়ার নিজে কিনে, সেটা হচ্ছে শেয়ার বাইব্যাক। তবে আমাদের কোম্পানিজ অ্যাক্টে এমন হচ্ছে যে প্রভিশন রয়েছে যে কোনো কোম্পানি ইনভেস্ট করার জন্য তার নিজের শেয়ার সে কিনতে পারবে না, সে অন্য কিছু কোম্পানির শেয়ার কিনে ইনভেস্ট করতে পারবে, নিজেরটা পারবে না। নিজেরটা যদি বাইব্যাক করে তাহলে ওই শেয়ারগুলো কি হবে, তাকে মানে ইয়ে করে ফেলতে হবে, বেনিশ করে ফেলতে হবে, অথবা পেইড আপ ক্যাপিটাল তখন কমে যাবে। আমাদের দেশে শেয়ার বাইব্যাকটা সাধারণত প্রযোজ্য নয় অ্যাজ পার কোম্পানি, অন্য দেশে রয়েছে। এর ফলে কি হয়, ইপিএস বৃদ্ধি পায়। কেন পায়? নাম্বার অফ শেয়ার যখন কমে যায় তখন প্রফিট লেভেলটা একই থাকে, তাহলে আর্নিং পার শেয়ার বেড়ে যায়। কখন করে? যখন দেখে যে শেয়ারের অবস্থা মার্কেটে ইয়ে হবে, যখন সাপ্লাই বেশি ডিমান্ড কম, তখন কোম্পানি তার টাকা থাকলে নিজের শেয়ার নিজে কেনে ওইটাকে অ্যাবসলিউট করে ফেলে। এই হলো বাইব্যাক। এখানে কিছু কিছু কথা, ওয়াই ডু কোম্পানি বাই ব্যাক দেয়ার ওন শেয়ার, এটা ওইটার সাথে যুক্ত, আলাদা করে লেখা। অনেক সময় আমাদের এই ধরনের কোশ্চেন থাকে। কেন? যখন মার্কেটে তার অবস্থা খারাপ থাকে, ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা সে পূরণ করে। এটা কি কেন করে? ডাইরেক্টলি বুস্ট শেয়ার প্রাইস, এতে ফলে কি হয়, মার্কেট ইফেক্ট করে, ট্যাক্স এফিসিয়েন্সি বাড়ে, মোর ফ্লেক্সিবিলিটি দেন ডিভিডেন্ড, অফসেট ডিভিডেন্ড। মানে কি, শেয়ার কিনে ফেলে তার ডিভিডেন্ডও আসলে কম ইয়া লাগতেছে, কারণ নাম্বার অফ শেয়ার কমে যাবে। হাউ স্টক বাইব্যাক এফেক্ট কোম্পানির ভ্যালু, কোম্পানির ভ্যালুতে কিভাবে এফেক্ট করে, এর অসুবিধা কি? অসুবিধাও আছে কিছু। এরপর লিজ অর বাই ডিসিশন, আমরা একটা জিনিস আইটেম কিনবো, সেটাকে আমি বাই করব নাকি লিজ নিব? বাই করব, পয়সা দিয়ে বাই করতে পারি, অথবা লিজ নিতে পারি, এবং এটার বিভিন্ন প্যাটার্ন আছে। আমরা নর্মালি ক্যাপিটাল মেশিনারিজ গুলি আমরা লিজে নেই, হ্যাঁ, অথবা বাইও করে ফেলি। তো এই দুইটার ভিতরে পার্থক্য যেটা আছে, রিলেভেন্ট কস্ট বাইং অপশনে কিছু কিছু এক্সট্রা দেওয়া আছে, বেশি দেওয়া আছে যেন বোঝার জন্য। Another one, international capital market. So international capital market provide forms of mechanism of government, companies and people to borrow or invest cross national boundary. মানে কি, যেই মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত,
মানে ক্যাপিটাল মার্কেট। প্রত্যেক দেশেই ক্যাপিটাল মার্কেট রয়েছে, আর ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা। এই ক্যাপিটাল মার্কেট দুই ধরনের, একটা প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। আমরা জানি প্রাইমারি মার্কেট হচ্ছে যেখানে আইপিও আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং, নতুন যে কোম্পানিটা আসছে। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে এক্সিস্টিং মার্কেট। যেমন আপনি আমি যদি সেকেন্ডারি মার্কেট থেকে কিনি কোটেড করে, আমার বিওতে আমি যদি শেয়ার কিনি, আপনার বিওতে আপনি শেয়ার কিনে বিক্রি করেন, সেটা হলো সেকেন্ডারি মার্কেট। কিন্তু নতুন যেটা কোম্পানি আসছে সেটা আইপিও। আরেকটা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। So working capital management is the business strategy designed to assure the company operation efficiently by monitoring and using the current asset and liability to their most effective use. And working capital main চারটা component আমরা জানি, ক্যাশ, accounts receivable, inventory, accounts payable। এটা সঠিকভাবে ম্যানেজ করতে হবে। ইফেক্টিভলি যদি ম্যানেজ করা যায় তাহলে কোম্পানি ভালোভাবে রান করবে। এই আরো কথাবার্তা কিছু, তাহলে শেষ। Another one, capital asset pricing model। এটা কি? এটা হচ্ছে আমাদের ইকুইটি, কস্ট অফ ইকুইটি আমরা এটার মাধ্যমে জানতে পারি। The capital asset pricing model is an financial market price security and hereby determined dependent on the return on the capital investment। এটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে করি। ফর্মুলাটা হচ্ছে এই রকমের, যেটা করি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস বেটা মাল্টিপ্লাই বাই মার্কেট রিস্ক মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, সেটাকে কিন্তু প্রিমিয়ামও বলে, দুইটা ডিফারেন্সকে। এটা এখানে একটা ছোট্ট এক্সাম্পল করা হয়েছে। এর সুবিধা কি? এটাকে অ্যাজাম্পশন করা যায় পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য, এটা সিম্পল কনভার্সন করতে সুবিধা, এটা ক্যালকুলেশন করে রিস্ককে মিনিমাইজ করার সুযোগ রয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা ফুল কোশ্চেন সলিউশন, যেটা জানুয়ারি 2020-তে চার্টার সেক্রেটারি প্রফেশনাল লেভেল 1 এর 402 কর্পোরেট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এসেছিল, এবং আমরা এখানে 100% কিন্তু এখানে সলিউশন করেছি। এবং এখান থেকে আমরা দেখলাম অনলি আমাদের 48 এখানে অঙ্ক ছিল, আর বাকি 52 থিওরি, 52 সাথে আরো 20 থিওরি ছিল। তার মানে যে আপনার কিন্তু থিওরিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই।